আমি আমাকে বুঝতে পারিনি বলে তুমি আমাকে বুঝলে না কেন? তুমি আমাকে শাস্তি দিলে না কেন? তোমার ইচ্ছে মতো আমাকে চালনা করালে না কেন? আমি রাক্ষসী যখন তোমার সঙ্গে কলকাতা যেতে চাইলাম না, তুমি আমাকে জোর করে ধরে নিয়ে গেলে না কেন? তুমি আমার কথা শুনলে কেন? আমার অনুরোধ মানলে কেন? আমার অবাধ্যতা সইলে কেন? গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমাপ্তি। এর আগেও আমাদের চ্যানেলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেক গল্পই আপনারা শুনেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য দেনা পাওনা, মাল্যদান, খোকাবাবুর প্রত্যাবর্তন, স্ত্রীর পত্র ও আরও অনেক। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, গল্পের স্ক্রিপ্টিংয়ে মোহর, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমাপ্তি। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করে কলকাতা থেকে দেশে ফিরছেন। ছোট নদীটির বর্ষার শেষে জল প্রায় শুকিয়ে যায়, কিন্তু এখন শ্রাবণের শেষে জলে ভরে উঠে একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ অবধি চুম্বন করে চলেছে। বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রোদের দেখা মিলেছে। নৌকার ওপর বসে থাকা অপূর্ব কৃষ্ণের মনের ভিতরকার একটা ছবি যদি দেখতে পেতাম, তবে দেখতাম সেখানেও এই যুবকের মানসনতি নববর্ষার কানায় কানায় ভরে আলোতে জলজল ও হাওয়ায় ছলছল করে উঠছে। নৌকা যথাস্থানে ঘাটে এসে লাগলো। নদীর তীর থেকে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের ফাঁক দিয়ে দেখা যায়। অপূর্বর আসবার খবর বাড়ির কেউ জানতো না, সেই জন্য ঘাটে কোনো লোকই আসেনি। মাঝি ব্যাগ নিতে গেলে অপূর্ব তাকে বাধা দিয়ে নিজেই ব্যাগ হাতে নিয়ে খুশি মনে তাড়াতাড়ি নেমে পড়ল। এবার নামা মাত্রই তীর ছিল পিছল। ব্যাগ সমেত অপূর্ব কাদায় পা পিছলে পড়ে গেল। আর যেমনি পড়া অমনি কোথা থেকে এক সুমিষ্ট উচ্চ কণ্ঠে তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হয়ে পাশের অশ্বত্থ গাছের পাখিগুলোকেও এক পলক চমকে দিল। অপূর্ব অত্যন্ত লজ্জা পেয়ে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে চেয়ে দেখল তীরে মহাজনের নৌকো থেকে রাশি রাশি নতুন ইট নামিয়ে রাখা হয়েছে, আর তারই উপরে বসে একটি মেয়ে হাসির বেগে এক্ষুনি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তেমনি মনে হচ্ছে। অপূর্ব চিনতে পারল তাদেরই নতুন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে এদের বাড়ি ছিল। সেখানে নদীর ভাঙনে দেশ ত্যাগ করে
আজ বছর 2-3 হলো এই গ্রামে এসে তারা বাস করছে। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহ ভরে একে পাগলি বলে ডাকে, কিন্তু গ্রামের গৃহিণীরা এর উচ্ছৃঙ্খল স্বভাবে সব সময় ভয়ে চিন্তায় ততস্থ হয়ে থাকে। গ্রামের যত ছেলেদের সাথেই এর খেলা, সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নেই তার। শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্ণির উপদ্রব বললেই হয়। বাপের আদরের মেয়ে কিনা, আর সেই জন্যই এর এতটা দুরন্ত প্রতাপ। এই সম্বন্ধে স্বামীর কাছে মৃন্ময়ীর মা তার বন্ধুদের বিরুদ্ধে সর্বদা অভিযোগ করতে ছাড়ত না, অথচ বাবা একে বড় বেশি ভালোবাসে। তাই বাবা কাছে থাকলে মৃন্ময়ীর চোখের জল তার নিজের মনেও বড় ব্যথা দিত। এই মনে করে প্রবাসী স্বামীকে ভেবে মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাতে পারত না। মৃন্ময়ী দেখতে শ্যামবর্ণ, ছোট কোঁকড়া চুল পিঠ পর্যন্ত পড়েছে, ঠিক যেন বালকের মতো মুখের ভাব। মস্ত মস্ত দুটো কালো চোখে না আছে লজ্জা, না আছে ভয়, আর না আছে হাবভাব লীলার লেশমাত্র। শরীর দীর্ঘ, পরিপুষ্ট, সুস্থ, সবল, কিন্তু তার বয়স অধিক কি অল্প সে প্রশ্ন কারোর মনেই কখনো আসে না। আর যদি হতো, তবে এখনো অবিবাহিত আছে বলে লোকে তার বাবা মাকে নিন্দে করত। গ্রামে বিদেশি জমিদারের নৌকা কালক্রমে যেদিন ঘাটে এসে লাগে, সেদিন গ্রামের লোকেরা সম্ভ্রম ব্যস্ত হয়ে ওঠে। ঘাটের মেয়েদের মুখে হঠাৎ নাক পর্যন্ত ঘোমটা নেমে আসে, কিন্তু মৃন্ময়ী কোথা থেকে একটি উলঙ্গ শিশুকে কোলে নিয়ে কোঁকড়া চুলগুলো পিঠে দুলিয়ে ছুটে ঘাটে এসে উপস্থিত। যে দেশে শিকারী নেই, বিপদ নেই, সেই দেশের হরিণ শিশুর মতো সে নির্ভীক কৌতূহলে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। অবশেষে নিজের দলের ছেলে সঙ্গীদের কাছে ফিরে গিয়ে এই নবাগত প্রাণীর আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে। আমাদের অপূর্ব ইতিমধ্যে ছুটি উপলক্ষে বাড়ি এসে এই লাগাম ছাড়া মেয়েটিকে 2-4 বার দেখেছে, এবং অবকাশের সময়, এমনকি কাজের সময়ও মাঝে মাঝেই এর কথা মনে উঁকি দিয়েছে তার। পৃথিবীতে অনেক মুখই তো চোখে পড়ে, কিন্তু এক একটি মুখ বলা নেই, কওয়া নেই, হঠাৎ করেই একেবারে মনের মধ্যে গিয়ে যেন উত্তীর্ণ হয়। সে কেবল সৌন্দর্যের জন্য নয়, আর একটা কি গুণ আছে, যা বোধ হয় স্বচ্ছতা। অধিকাংশ মুখের মধ্যেই মানুষটির আসল প্রকৃতিটি নিজেকে পরিস্ফুট রূপে প্রকাশ করতে পারে না। যে মুখে সেই অন্তর্গুহাবাসী রহস্যময় লোকটি অবাধে বের হয়ে দেখা দেয়, সেই মুখ সহজেই চোখে পড়ে এবং এক পলকেই মনে গাঁথা হয়ে যায়। আর এই মেয়েটির মুখে চোখে যেন এক দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি, উন্মুক্ত বেগবান অরণ্যের হরিণীর মতন সর্বদা দেখা দেয়, খেলা করে। আর সেই জন্যই এই জীবন চঞ্চল মুখখানা একবার দেখলে আর সহজে ভোলা যায় না। শ্রোতাগণকে বলাই বাহুল্য, মৃন্ময়ের কৌতুকপূর্ণ হাসি যতই সুমিষ্ট হোক না কেন, দুর্ভাগা অপূর্বর পক্ষে কিছুটা বেদনাদায়ক হয়েছিল বইকি। সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে রক্তিম মুখে তার নিজের বাড়ির দিকে পা বাড়ালো। আয়োজনটা বেশ সুন্দরই করেছিল। নদীর তীর, গাছের ছায়া, পাখির গান, ভোরের রোদ, 20 বছর বয়স। অবশ্য ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নয়, কিন্তু যে ব্যক্তি তার উপর বসেছিল সেই শুল্ক কঠিন আসনের প্রতি একটি মনোরম শ্রী বিস্তার করেছিল যেন। হায়, এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপ মাত্রই যে সমস্ত কবিতা প্রহসনে পরিণত হয়, তার চেয়ে অদৃষ্টের অধিক নিষ্ঠুরতার কি
কি বা হতে পারে? সেই ইটের স্তূপের থেকে প্রবাহমান হাসির শব্দ শুনতে শুনতে চাদরে ও ব্যাগে কাদা মেখে গাছের ছায়া দিয়ে অপূর্ব বাড়িতে গিয়ে উপস্থিত হলো। হঠাৎ ছেলের ফিরে আসায় তার বিধবা মা বড়ই খুশি হলেন। সঙ্গে সঙ্গে ক্ষীর, দই, রুই মাছের সন্ধানে কাছে দূরে লোক দৌড়ালো এবং পাড়া প্রতিবেশীর মধ্যেও হইচই দৌড়াদৌড়ি পড়ে গেল। খাবার শেষে মা অপূর্বর বিয়ের প্রস্তাব উত্থাপন করলেন। অপূর্ব যদিও সেজন্য প্রস্তুতি ছিল, কারণ প্রস্তাব অনেক আগেই এসেছিল তার। কিন্তু ছেলে নব্যতন্ত্রের নতুন ধোয়া ধরে জেদ করে বসেছিল যে বিয়ে পাশ না করে সে আর যাই হোক বিয়ে করবে না। তাই এতকাল মা সেই কারণেই অপেক্ষা করছিলেন। অতএব এখন আর কোন অজুহাত করা মিথ্যে। ঠিক আছে, আগে পাত্রী দেখা হোক, তারপর না হয় স্থির হবে। পাত্রী দেখা হয়েছে, সে নিয়ে তোকে ভাবতে হবে না। অপূর্ব ওই ভাবনাটা নিজে ভাবতে প্রস্তুত হলো এবং বলল, আরে মেয়ে না দেখে আমি বিয়ে করতে পারবো না। মা ভাবলেন এমন সৃষ্টি ছাড়া কথাও কখনো শোনা যায়নি, কিন্তু সম্মত হলেন। সেই রাত্রে অপূর্ব প্রদীপ নিভিয়ে বিছানায় শোয়ার পর বর্ষা রাতের সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার বড় প্রান্ত থেকে জনহীন নিদ্রাহীন শয্যায় একটি উচ্ছ্বসিত উচ্চ মধুর কণ্ঠের হাসি তার কানে এসে ক্রমাগত বাজতে লাগলো। মন নিজেকে শুধু এই বলে পীড়া দিতে লাগলো যে সকালবেলার সেই পা পিছলে পড়ে যাওয়াটা যেন কোনো একটা উপায়ে সংশোধন করে নেওয়া উচিত। মেয়েটা জানলো না যে আমি অপূর্ব কৃষ্ণ, অনেক বিদ্যা উপার্জন করেছি, কলকাতায় অনেক দিন থেকে এসেছি। 2 বার পা পিছলে কাদায় পড়ে গেলেও আমি উপহাসের পাত্র ও একজন যে সে গ্রাম্য যুবক না। পরদিন অপূর্ব কনে দেখতে যাবে। বেশি দূরে নয়, পাড়াতেই তাদের বাড়ি। একটু বিশেষ যত্ন করে সাজলো। ধুতি ও চাদর ছেড়ে সিল্কের চাপকান জোব্বা, মাথায় একটা গোলাকার পাগড়ি এবং বার্নিশ করা একজোড়া জুতো পায়ে দিয়ে সিল্কের ছাতা হাতে বিকেলে বের হলো। সম্ভাবিত শ্বশুর বাড়িতে পা রাখা মাত্রই ওহা সমারোহে সমাদরের ঘটা পড়ে গেল। অবশেষে ঠিক সময়ে কম্পিত হৃদয়ে মেয়েটিকে ঝেড়ে মুছে রং করা খোঁপায়ের আংটা জড়ানো একখানা পাতলা রঙিন কাপড়ে মুড়ে বরের সামনে এনে উপস্থিত করা হলো। সে এক কোণে নীরবে মাথা প্রায় হাঁটুর কাছে ঠেকিয়ে বসে থাকলো এবং এক প্রৌঢ়া দাসী তাকে সাহস দেবার জন্য তার পেছনে উপস্থিত থাকল। কনের এক বালক ভাই, তাদের পরিবারের মধ্যে এই এক নতুন আসা লোকটির পাগড়ি, ঘড়ির চেন এবং নতুন করে গজানো দাড়ি গোঁফ এক মনে দেখতে লাগলো। অপূর্ব কিছুক্ষণ গোঁফে তা দিয়ে অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞাসা করল, তুমি কি পড়ো? সাজসজ্জায় ঢাকা লজ্জাস্তূপের মতো বালিকার কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। 2-3 বার প্রশ্ন এবং প্রৌঢ়া দাসীর কাছ থেকে পিঠে অধিক উৎসাহজনক করতাড়নের পর মেয়েটি মৃদু স্বরে এক নিঃশ্বাসে অত্যন্ত দ্রুত পড়ে গেল, চারুপাঠ দ্বিতীয় ভাগ ব্যাকরণ
ব্যাকরণের প্রথম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত, ভারতবর্ষ ইতিহাস। এমন সময় বাইরে একটা অশান্ত রকমের ধূপধাপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়িয়ে হাঁপিয়ে পিঠের চুল দুলিয়ে মৃন্ময়ী সেই ঘরে এসে প্রবেশ করল। অপূর্ব কৃষ্ণের দিকে না তাকিয়ে একবার কোণের ভাই রাখালের হাত ধরে টানাটানি আরম্ভ করে দিল। চল না খেলবো, আরে চল না। রাখাল তখন নিজের পর্যবেক্ষণ শক্তির চর্চায় একান্ত মনে বুঁদ হয়েছিল। সে কিছুতেই উঠতে চাইল না। দাসী তখন রাগ নিয়ন্ত্রণ করে সংযত কণ্ঠে যথাসাধ্য তীব্রভাবে মৃন্ময়ীকে ভর্ৎসনা করতে লাগলো। অপূর্ব কৃষ্ণ নিজের সমস্ত গাম্ভীর্য এবং গৌরব একত্র করে পাগড়ি পরা মাথায় মাথা উঁচু করে বসে রইল এবং পেটের কাছে ঘড়ির চেন নাড়তে লাগলো। অবশেষে সঙ্গীটিকে কিছুতেই বিচলিত করতে না পেরে তার পিঠে একটা সশব্দ চাপড় মেরে চট করে কোণের মাথার ঘোমটা টেনে খুলে দিয়ে ঝড়ের মতো মৃন্ময়ী ঘর থেকে বেরিয়ে গেল। দাসীটি গুমড়ে গর্জন করতে লাগলো এবং দিদির হঠাৎ এইভাবে ঘোমটা সরে যাওয়ায় রাখালটি খিলখিল শব্দে হাসতে আরম্ভ করে দিল। নিজের পিঠ পড়া চাপড়কে সে অন্যায় মনে করল না, কারণ এরকম দিনা পাওনা তাদের মধ্যে সর্বদাই চলছে। এমনকি আগে যখন মৃন্ময়ীর চুল কাঁধ ছেড়ে পিঠের কাছাকাছি এসে পড়তো, রাখালি একদিন হঠাৎ পেছন থেকে এসে তার ঝুঁটির মধ্যে কাঁচি চালিয়ে দিয়েছিল। মৃন্ময়ী তখন অত্যন্ত রাগ করে তার হাত থেকে কাঁচিটা কেড়ে নিয়ে তার মাথার পিছনের অবশিষ্ট চুল ক্যাঁচ ক্যাঁচ শব্দে নির্দয়ভাবে কেটে ফেলল। তার কোঁকড়া চুলের গুচ্ছগুলো শাখাচ্যুত কালো আঙুরের স্তূপের আকারে গোছা গোছা হয়ে মাটিতে পড়ে গেল। পরস্পরের মধ্যে এইরকম শাসন প্রণালী প্রায়ই প্রচলিত ছিল। অতঃপর এই নীরব পরীক্ষা সভা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। মেয়েটি কোনো মতে এরপর উঠে দাঁড়িয়ে দাসীর সঙ্গে ভিতরে চলে গেল। অপূর্ব গম্ভীরভাবে বিরল গোঁফের রেখায় তা দিতে দিতে উঠে ঘরের বাইরে যেতে উদ্যত হলো। দরজার কাছে গিয়ে দেখে পার্টনিশ করা নতুন জুতো জোড়াটি যেখানে ছিল সেখানে নেই এবং কোথায় আছে তা বহু চেষ্টায় খুঁজে পাওয়া গেল না। বাড়ির লোক সকলেই বিষম বিব্রত হয়ে উঠল এবং অপরাধের উদ্দেশ্যে গালি ও ভৎসনা অজস্র বর্ষিত হতে লাগলো। অনেক খোঁজ করে অবশেষে অন্য কোনো উপায় না পেয়ে বাড়ির কর্তার পুরনো ছিন্ন ঢিলা চটি জোড়াটা পরে প্যান্টুলুন চাপকান পাকড়ি সমেত সুসজ্জিত অপূর্ব কর্দমাক্ত গ্রাম পথে অত্যন্ত সাবধানে চলতে লাগলো। পুকুরের ধারে নির্জন পথের পাশে আবার হঠাৎ সেই উচ্চ কণ্ঠের অজস্র হাসির উচ্ছ্বাস, যেন গাছগাছালির মাঝখান দিয়ে কৌতুক প্রিয়া বনুদেবী অপূর্বর ওই অসঙ্গত চটি জুতো জোড়ার দিকে তাকিয়ে হঠাৎ আর হাসি ধরে রাখতে পারল না। অপূর্ব অপ্রতিভভাবে প্রথমে থমকে দাঁড়িয়ে ইতস্তত হয়ে নিরীক্ষণ করল। এমন সময়ে ঘন বন থেকে বেরিয়ে এসে একটি নির্লজ্জ অপরাধিনী তার সামনেই নতুন জুতো জোড়াটি রেখে পালিয়ে যেতে গেল। অপূর্ব এবার দ্রুত বেগে দুই হাত ধরে তাকে বন্দি করে ফেলল। মৃন্ময়ী একে বেঁকে হাত ছেড়ে পালিয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। কোঁকড়া চুলে ঢাকা তার পরিপুষ্ট সহাস্য দুষ্টু মুখটার উপরে গাছপালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ল। রৌদ্রোজ্জ্বল নির্মল চঞ্চল নির্ঝরিণীর দিকে ঝুঁকে
কৌতূহলী পথিক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তার তলদেশ দেখতে থাকে, অপূর্ব তেমন করেই গভীর গম্ভীর চোখে মৃন্ময়ীর মুখের উপর তড়িৎতরল দুটি চোখের মধ্যে তাকিয়ে দেখল এবং অত্যন্ত ধীরে ধীরে মুঠো আলগা করে, যেন নিজের কর্তব্য অসম্পন্ন রেখে বন্দিনীকে ছেড়ে দিল। অপূর্ব যদি রাগ করে মৃন্ময়ীকে ধরে মারত তাহলে সে আশ্চর্য হতো না, কিন্তু নির্জন পথের মধ্যে এই অপরূপ নীরব শান্তির সে কোনো অর্থই বুঝতে পারল না। নৃত্যময়ী প্রকৃতির নূপুরের ন্যায় চঞ্চল হাস্যধ্বনিটি সমস্ত আকাশব্যাপী বাজতে লাগল এবং চিন্তা করতে করতে অপূর্ব কৃষ্ণ অত্যন্ত ধীর পায়ে বাড়িতে এসে উপস্থিত হল। অপূর্ব সমস্ত দিন নানা ছুতো করে বাড়ির ভেতরে মায়ের সঙ্গে দেখা করতে গেল না। বাইরে নিমন্ত্রণ ছিল, খেয়ে আসলো। অপূর্বর মতো এমন একজন কৃতবিদ্য গম্ভীর ভাবুক লোক একটি সামান্য অশিক্ষিতা মেয়ের কাছে নিজের লুপ্ত গৌরব উদ্ধার করবার, নিজের আন্তরিক মাহাত্ম্যের পরিপূর্ণ পরিচয় দেবার জন্য কেন যে এতটা বেশি উৎকণ্ঠিত হয়ে উঠবে তা বোঝা কঠিন। একটি পাড়া গাঁয়ের চঞ্চল মেয়ে তাকে সামান্য লোক মনে করলেই বা সে যদি মুহূর্তকালের জন্য তাকে হাস্যাস্পদ করে, তার পর মুহূর্তেই রাখাল নামক একটি নির্বোধ নিরক্ষর বালকের সাথে খেলা করবার জন্য ব্যগ্রতা প্রকাশ করে, তাতেই বা তার ক্ষতি কি? তার কাছে প্রমাণ করবার আবশ্যক কি যে তিনি বিশ্বদ্বীপ নামক মাসিক পত্রে গ্রন্থ সমালোচনা করে থাকেন এবং তাহার তরঙ্গের মধ্যে এসেন্স, জুতো, রুবিনির ক্যাম্ফর, রঙিন চিঠির কাগজ এবং হারমোনিয়াম শিক্ষা বহির সঙ্গে একখানা পরিপূর্ণ খাতা নিশীথের গর্ভে ভাবি উষার মতন প্রকাশের প্রতীক্ষায় রয়েছে। কিন্তু মনকে বোঝানো কঠিন এবং সেই পল্লীবাসিনী চঞ্চলা মেয়েটির কাছে শ্রীযুক্ত অপূর্ব কৃষ্ণ রায় বিয়ে কিছুতেই পরাভব স্বীকার করতে প্রস্তুত না। সন্ধ্যার সময়ে ভেতর বাড়িতে গেলে মা তাকে জিজ্ঞাসা করলেন, কি রে অপু, মেয়ে কেমন দেখলি? পছন্দ হয়েছে তো? অপূর্ব সামান্য অপ্রতিভভাবে বলল, হ্যাঁ, মেয়ে দেখেছি মা, আর ওর মধ্যে একজনকে আমার পছন্দ হয়েছে। ও মা, তুই আবার কটা মেয়ে দেখলি? অবশেষে অনেক ইতস্তত করার পর প্রকাশ পেল প্রতিবেশিনী শরতের মেয়ে মৃন্ময়ীকে তার ছেলে পছন্দ করেছে। এত লেখাপড়া শিখিয়ে এরকম ছেলের পছন্দ! প্রথমে অপূর্বর পক্ষে অনেকটা পরিমাণ লজ্জা ছিল। অবশেষে মা যখন প্রবল আপত্তি করতে লাগলেন তখন তার লজ্জা ভেঙে গেল। সে রোখের মাথায় বলে বসল, দেখো, মৃন্ময়ীকে ছাড়া কিন্তু আমি আর কাউকে বিয়ে করব না, এ আমি বলে দিলাম। অন্য জড়সড় পুতুলের মতো মেয়েটিকে সে যতই কল্পনা করতে লাগলো ততই বিয়ে সম্বন্ধে তার বিষম বিতৃষ্ণার উদ্রেক হল। 2-3 দিন উভয় পক্ষে মান অভিমান অনাহার অনিদ্রার পর অপূর্বই জয়ী হল। মামুনকে বোঝালেন যে মৃন্ময়ী ছেলে মানুষ এবং মৃন্ময়ীর মা উপযুক্ত শিক্ষাদানে অসমর্থ। বিয়ের পর তার হাতে পড়লেই তার স্বভাবের পরিবর্তন হবে এবং ক্রমশ এও বিশ্বাস করলেন যে মৃন্ময়ীর মুখখানা সুন্দর। কিন্তু তখনই আবার তার মাথার ছোট ছোট চুল তার কল্পনা পথে উদয় হয়ে হৃদয়ে নৈরাশ্যে পূর্ণ করতে লাগলো। তাও আশা করলেন
দৃঢ় করে চুল বেঁধে এবং জবজবে করে তেল লেপে দিয়ে ধীরে ধীরে এই ত্রুটিও সংশোধন হতে পারবে। পাড়ার লোক সকলেই অপূর্বর এই পছন্দটিকে অপূর্ব পছন্দ বলে নামকরণ করল। পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসত, কিন্তু তাই বলে নিজের ছেলের বিবাহযোগ্য বলে কেউ মনে করত না। মৃন্ময়ীর বাবা ঈশান মজুমদারকে যথাসময়ে খবর দেওয়া হলো। সে কোনো একটি স্টিমার কোম্পানির কেরানি হিসেবে দূরে নদী তীরবর্তী একটি ছোট স্টেশনে একটি ছোট টিনের ছাদ বিশিষ্ট কুটিরে মাল ওঠা নামানো এবং টিকিট বিক্রির কাজে নিযুক্ত ছিল। তার মৃন্ময়ের বিয়ের প্রস্তাবে দুই চোখ বেয়ে জল পড়তে লাগলো। তার মধ্যে কতটা দুঃখ এবং কতটা আনন্দ ছিল তা পরিমাণ করে বলার কোনো উপায় নেই। কন্যার বিয়ে উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের কাছে ছুটি চেয়ে প্রার্থনা করে দরখাস্ত দিল। সাহেব উপলক্ষটা নিতান্তই তুচ্ছ মনে করে ছুটি নামঞ্জুর করে দিলেন। তখন পুজোর সময় 1 সপ্তাহ ছুটি পাওয়ার সম্ভাবনা জানিয়ে ততদিন পর্যন্ত বিয়ে স্থগিত রাখার জন্য দেশে চিঠি লিখে দিল। কিন্তু অপূর্বর মা বলল, এই মাসে দিন ভালো আছে, আর বিলম্ব করতে পারবো না। উভয় ক্ষেত্রে প্রার্থনা অগ্রাহ্য হলে ব্যথিত হৃদয়ে ঈশান আর কোনো আপত্তি না করে আগের মতো মাল ওজন ও টিকিট বিক্রি করতে লাগলো। এরপর মৃন্ময়ীর মা এবং পল্লীর বয়স্ক মহিলারা সকলে মিলে আসন্ন কর্তব্য সম্বন্ধে মৃন্ময়ীকে দিন রাত উপদেশ দিতে লাগলো। খেলায় আসক্তি, জোরে হাঁটা, জোরে হাসা, ছেলেদের সাথে আলাপ এবং বেশি বেশি করে খাওয়া, এই সকল সম্বন্ধে সকলেই নিষেধ পরামর্শ দিয়ে তার বিয়েটাকে বিভীষিকা রূপে প্রতিপন্ন করতে সম্পূর্ণ কৃতকার্য হল। উৎকণ্ঠিত শঙ্কিত হৃদয়ে মৃন্ময়ী মনে করল তার যাবজ্জীবন কারাদণ্ড এবং তদবসানে ফাঁসির হুকুম হয়েছে। সে দুষ্ট পণি ঘোড়ার মতো ঘাড় বেঁকিয়ে পিছু হটে বলে বসল, আমি বিয়ে করব না, আমি কিছুতেই বিয়ে করব না, আমি বিয়ে করব না, করব না, করব না। কিন্তু তা সত্ত্বেও বিয়ে তাকে করতে হলো। তারপরে শিক্ষা আরম্ভ হলো। এক রাতের মধ্যে মৃন্ময়ী সমস্ত পৃথিবী অপূর্বর মায়ের বাড়ির ভিতরে এসে আবদ্ধ হয়ে গেল। শাশুড়ি সংশোধন করানোর জন্য প্রবৃত্ত হলেন। অত্যন্ত কঠিন মুখ করে বললেন, দেখো বাছা, তুমি কিন্তু আর কচি খুকি ন, আমাদের ঘরে অমন বেহায়াপনা করলে চলবে না কিন্তু। হ্যাঁ, শাশুড়ি যেভাবে বললেন মৃন্ময়ী সেভাবে কথাটা গ্রহণ করল না। সে ভাবল, এ ঘরে যদি না চলে তবে বুঝি অন্যত্র যেতে হবে। দুপুরের পরে তাকে আর দেখা গেল না। কোথায় গেল খোঁজ পড়ল। অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাকে তার গোপন স্থান থেকে ধরিয়ে দিল। সে বটতলায় রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙা রথের মধ্যে গিয়ে বসেছিল। শাশুড়ি মা এবং পাড়ার সমস্ত হিতৈষীগণ মৃন্ময়ীকে যেভাবে লাঞ্ছনা করল তা শ্রোতাগণ সহজেই কল্পনা করতে পারবেন। রাত্রে ঘন মেঘ করে ছুপ ছুপ শব্দে বৃষ্টি নামল। অপূর্ব কৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে ঈষৎ এগিয়ে এসে তার কানে কানে মৃদু স্বরে বলল, মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। তার যত রাগ আর যত শাস্তি বিধান সমস্তই পুঞ্জীভূত বজ্রের মতন
অপূর্বর মাথার উপর নিক্ষেপ করল। অপূর্ব খানিক ক্ষুণ্ণ হয়ে পড়ল। কেন, মানে আমি তোমার কাছে কি দোষ করেছি? তুমি আমাকে বিয়ে করলে কেন? এই অপরাধের সন্তোষজনক কৈফিয়ত দেওয়া কঠিন, কিন্তু অপূর্ব মনে বলল, যেমন করে হোক এই দুর্বোধ্য মনটিকে বশ তাকে করতেই হবে। পরদিন শাশুড়ি মৃন্ময়ী ভাবের সমস্ত লক্ষণ দেখে তাকে দরজা বন্ধ করে রেখে দিল। সে নতুন খাঁচাবন্ধ পাখির মতন প্রথম অনেকক্ষণ ঘরের মধ্যে ধরফর করে বেড়াতে লাগলো। অবশেষে কোথাও পালাবার কোনো পথ না দেখে রাগে বিছানার চাদরটা দাঁত দিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল এবং মাটির ওপর উপর হয়ে মনে মনে তার বাবাকে ডাকতে ডাকতে কাঁদতে লাগলো। বাবা, তুমি কোথায় বাবা? এমন সময় ধীরে ধীরে কে তার পাশে এসে বসল। সস্নেহে তার ধুলি লুণ্ঠিত চুলগুলি কপালের উপর থেকে তুলে দেওয়ার চেষ্টা করল। মৃন্ময়ী জোরে মাথা নাড়িয়ে তার হাত সরিয়ে দিল। অপূর্ব এবার তার কানের কাছে মুখ নামিয়ে মৃদু স্বরে পড়ল, আমি লুকিয়ে দরজা খুলে দিয়েছি, এসো আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই, চলো। মৃন্ময়ী প্রবল বেগে মাথা নেড়ে সতেজে সরদনে পড়ল, না। অপূর্ব তার চিবুক ধরে মুখ তুলে ধরার চেষ্টা করে পড়ল, আরে একবার দেখো কে এসেছে। রাখাল মেঝেতে পড়ে থাকা মৃন্ময়ীর দিকে তাকিয়ে হতবুদ্ধির মতন দরজার কাছে দাঁড়িয়েছিল। মৃন্ময়ী মুখ না তুলে অপূর্বর হাত ঠেলে দিল। অপূর্ব বলল, রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে, খেলতে যাবে? না। রাখালও সুবিধে নয় বুঝে কোনো মতে ঘর থেকে পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। অপূর্ব চুপ করে বসে থাকল। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে শান্ত হয়ে যখন ঘুমিয়ে পড়ল, তখন অপূর্ব পা টিপে বের হয়ে দরজায় শিকল দিয়ে বাইরে চলে গেল। তারপর দিন মৃন্ময়ী বাবার কাছ থেকে একটা পত্র পেল। তিনি তার প্রাণ প্রতিমা মৃন্ময়ীর বিয়ের সময় উপস্থিত থাকতে পারেননি বলে বিলাপ করে নবদম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠিয়েছেন। মৃন্ময়ী শাশুড়িকে গিয়ে পড়ল, আমি বাবার কাছে যাব। শাশুড়ি আচমকা এই অসম্ভব প্রার্থনায় তাকে ভর্ৎসনা করে বললেন, কোথায় ওর বাবা থাকে তার ঠিক নেই, বলে বাবার কাছে যাব। অনাসৃষ্টি আপনার যত। সে উত্তর না করে চলে গেল। নিজের ঘরে গিয়ে দ্বার রুদ্ধ করে নিতান্ত হতাশ ব্যক্তি যেমন করে দেবতার কাছে প্রার্থনা করে তেমনি করে বলতে লাগলো, বাবা, তুমি আমাকে নিয়ে যাও বাবা, এখানে আমার কেউ নেই। এখানে থাকলে আমি বাঁচবো না বাবা, আমাকে নিয়ে যাও বাবা, আমাকে নিয়ে যাও। গভীর রাত্রে তার স্বামী ঘুমিয়ে পড়লে ধীরে ধীরে দ্বার খুলে মৃন্ময়ী ঘরের বাইরে বেরিয়ে গেল। যদিও একবার মেঘ করে আসছিল, তাও জ্যোৎস্না রাতে পথ দেখবার মতন আলো যথেষ্টই ছিল। বাবার কাছে যেতে হলে কোন পথ অবলম্বন করতে হবে মৃন্ময়ী তার কিছুই জানত না। কেবল তার মনের বিশ্বাস ছিল
যে পথ দিয়ে ডাকের পত্রবাহক রানাররা চলে সেই পথ দিয়ে পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায়। মৃন্ময়ী সেই ডাকের পথ ধরেই চলতে লাগলো। চলতে চলতে শরীর তার ক্লান্ত হয়ে আসলো। রাত্রিও প্রায় শেষ হলো। বনের মধ্যে যখন উসখুস করে অনিশ্চিত সুরে দু একটা পাখি ডাকবার উপক্রম করছে, অথচ নিঃসংশয়ে সময় নির্ণয় করতে না পেরে ইতস্তত করছে, তখন মৃন্ময়ী পথের শেষে নদীর ধারে একটা বড় বাজারের মতন স্থানে এসে উপস্থিত হলো। তারপর কোন দিকে যেতে হবে ভাবছে, এমন সময় পরিচিত ঝমঝম শব্দ শুনতে পেল। চিঠির থলে কাঁধে করে ঊর্ধ্বশ্বাসে ডাকের রানার এসে উপস্থিত হলো। মৃন্ময়ী তাড়াতাড়ি তার কাছে গিয়ে কাতর ক্লান্ত স্বরে জিজ্ঞেস করলো, কুশিকে আমার বাবার কাছে যাব, আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো না। কুশিকে কোথায় আমি জানি না, ছাড়ো ছাড়ো। এই বলে ঘাটে বাঁধা ডাকনৌকার মাঝিকে জাগিয়ে দিয়ে নৌকা ছেড়ে চলে গেল। তার দয়া করবার বা প্রশ্ন করবার কোনো সময় নেই। দেখতে দেখতে হাট এবং বাজার সজাগ হয়ে উঠল। মৃন্ময়ী ঘাটে নেমে একজন মাঝিকে ডেকে বলল, মাঝি, ও মাঝি, আমাকে কুশিকে নিয়ে যাবে? বলো না গো। মাঝি তার উত্তর দেওয়ার আগেই পাশের নৌকা থেকে একজন বলে উঠল, আরে আরে কে ও? মিনুমা নাকি? তুমি এখানে এলে কোথা থেকে? হ্যাঁ, মৃন্ময়ী উচ্ছ্বসিত ব্যগ্রতার সাথে বলে উঠল, বনমালী, আমি আমি কুশিকে বাবার কাছে যাব, আমাকে তো নৌকায় নিয়ে চল। বনমালী তাদের গ্রামের মাঝি। সেই উচ্ছৃঙ্খল স্বভাবের মেয়েটিকে বিলক্ষণ চিনত। সে বলল, ও বাবা, বাবার কাছে যাবে? হ্যাঁ, সে তো বেশ কথা। হ্যাঁ, চলো চলো, তোমাকে নিয়ে যাচ্ছি, চলো চলো মা। হ্যাঁ, মৃন্ময়ী নৌকায় উঠল। মাঝি নৌকা ছেড়ে দিল। মেঘ করে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। ভাদ্র মাসের পুরনো নদী ফুলে ফুলে নৌকা দোলাতে লাগলো। মৃন্ময়ীর সমস্ত শরীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আসলো। আঁচল পেতে সে নৌকার মধ্যেই শুয়ে পড়ল। এবং এই দুরন্ত মেয়ে নদী দোলায় প্রকৃতির স্নেহপালিত শান্ত শিশুর মতন অকাতরে ঘুমোতে লাগলো। জেগে উঠে দেখল সে তার শ্বশুর বাড়িতে খাটে শুয়ে আছে। তাকে জেগে উঠতে দেখে ঝি বকতে আরম্ভ করলো। ঝির কণ্ঠস্বরে শাশুড়ি এসে অত্যন্ত কঠিন কঠিন করে বলতে লাগলেন। মৃন্ময়ী বড় বড় চোখ করে নীরবে তার মুখের দিকে তাকিয়ে থাকল। অবশেষে যখন তার বাপের শিক্ষা দোষের ওপর কটা করে বললেন, তখন মৃন্ময়ী তাড়াতাড়ি উঠে গিয়ে পাশের ঘরে ঢুকে ভিতর থেকে শিকল বন্ধ করে দিল। অপূর্ব লজ্জার মাথা খেয়ে মাকে এসে বলল, আচ্ছা মা, বউকে দু একদিনের জন্য একবার বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি? মা অপূর্বকে ন ভূত ন ভবিষ্যতি ভৎসনা করতে লাগলেন এবং দেশে এত মেয়ে থাকতে বেছে বেছে এই হাড় জ্বলানো দস্যু মেয়েকে ঘরে আনার জন্য তাকে যথেষ্ট গঞ্জনা করলেন। সমস্ত দিন বাইরে ঝড় বৃষ্টি এবং ঘরের মধ্যেও তেমনি দুর্যোগ চলতে লাগলো। তারপরের দিন গভীর রাত্রে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে জাগিয়ে তুলে বলল, মৃন্ময়ী, তোমার বাবার কাছে যাবে?
মৃন্ময়ী সবেগে অপূর্বর হাত চেপে ধরে সচকিত হয়ে পড়ল। যাবো। তবে এসো, আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই। আমি ঘাটে নৌকা ঠিক করে রেখেছি, চলো। মৃন্ময়ী অত্যন্ত সকৃতজ্ঞ হৃদয়ে একবার স্বামীর মুখের দিকে তাকালো, তারপর তাড়াতাড়ি উঠে কাপড় ছেড়ে বের হবার জন্য প্রস্তুত হলো। অপূর্ব তার মার চিন্তা দূর করবার জন্য একটা পত্র রেখে দুইজনে বের হলো। মৃন্ময়ী সেই অন্ধকারে রাত্রে জনশূন্য নিস্তব্ধ নির্জন গ্রাম পথে এই প্রথম স্বেচ্ছায় আন্তরিক নির্ভরের সাথে তার স্বামীর হাত ধরল। তার হৃদয়ের আনন্দ উদ্বেগ সেই সুকোমল স্পর্শযোগে তার স্বামীর শিরার মধ্যে সঞ্চারিত হতে লাগল। নৌকা সেই রাত্রেই ছেড়ে দিল। অশান্ত এক আনন্দ সত্ত্বেও কিছুক্ষণ পরে মৃন্ময়ী ঘুমিয়ে পড়ল। পরদিন কি মুক্তি, কি আনন্দ! দুই ধারে কত গ্রাম বাজার, শস্য ক্ষেত, বন, দুই ধারে কত নৌকা যাতায়াত করছে। মৃন্ময়ী প্রত্যেক তুচ্ছ বিষয়ে স্বামীকে সহস্র বার করে প্রশ্ন করতে লাগলো। এ নৌকায় কি আছে, ওরা কোথা থেকে আসছে, এই জায়গার নাম কি, এমন সকল প্রশ্ন যার উত্তর অপূর্ব কোনো কলেজের বইতে পায়নি। এমন যা তার কলকাতার অভিজ্ঞতায় কুলিয়ে ওঠে না। বন্ধুরা শুনে লজ্জিত হবেন, অপূর্ব এই সকল প্রশ্নের প্রত্যেকটারই উত্তর করছিল, এবং অধিকাংশ উত্তরের সাথে সত্যের কোনো মিল নেই। তেমন সে তিলের নৌকাকে তিসির নৌকা, পাঁচ বেড়েকে রায়নগর এবং মুনসেফের আদালতকে জমিদারি কাছারি বলতে বিন্দুমাত্র কুণ্ঠিত বোধ করেননি, এবং এই সমস্ত ভুল উত্তরকে বিশ্বাস করেও প্রশ্নকারিণীর সন্তোষের তিলমাত্র ব্যাঘাত জন্মায়নি। পরদিন সন্ধ্যাবেলায় নৌকা কুশিকে গিয়ে পৌঁছালো। টিনের ঘরে একখানা চামড়ায় বাঁধা সমস্ত খাতা রেখে গা খোলা ঈশানচন্দ্র টুলের ওপর বসে হিসেব লিখছিলেন। এমন সময় নবদম্পতি ঘরের মধ্যে প্রবেশ করল। মৃন্ময়ী ডাকল, ও বাবা, 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 আমি আমি এসেছি বাবা, বাবা। সে ঘরে এমন কণ্ঠস্বর এমন করে এর আগে কখনো শোনা যায়নি। ঈশানের চোখ দিয়ে তরতর করে জল পড়তে লাগলো। সে যে কি বলবে, কি করবে, কিছুই ভেবে পেল না। তার মেয়ে এবং জামাই যেন সাম্রাজ্যের যুবরাজ ও যুবরাজ মহিষী। এই সমস্ত পাটের বস্তার মধ্যে তাদের উপযুক্ত সিংহাসন কেমন করে নির্মিত হতে পারে, এই যেন তার দিশেহারা বুদ্ধি ঠিক করে উঠতে পারল না। তারপর খাওয়া দাবার ব্যাপার, সেও এক চিন্তা। দরিদ্র কেরানি নিজে হাতে ডাল ভাতে ভাত রান্না করে খায়। আজ এমন এই আনন্দের দিনে সে কি করবে, কি খাওয়াবে? মৃন্ময়ী বলল, বাবা, বাবা, আজ আমরা সকলে মিলে রাঁধবো। অপূর্ব এই প্রস্তাবে অতিশয় উৎসাহ প্রকাশ করল। ঘরের মধ্যে স্থানাভাব, লোকাভাব, অন্নাভাব। কিন্তু ক্ষুদ্র ছিদ্র থেকে ফোয়ারা যেমন 4 গুণ বেগে বেরিয়ে আসে, তেমনি দরিদ্রের সংকীর্ণ মুখ থেকে আনন্দ পরিপূর্ণ ধারায় বেরিয়ে আসতে লাগলো। এমনি করে 3 দিন কাটল। 2 বেলা নিয়মিত স্টিমার এসে লাগে। কত লোক, কত কোলাহল। সন্ধেবেলায় নদী তীর একেবারে নির্জন হয়ে যায়। তখন কি অবাধ স্বাধীনতা!
এবং তিনজনে মিলে নানা প্রকারে জোগাড় করে ভুল করে এক করতে এক করে ফেলে রাধা বাড়া করল। তারপরে মৃন্ময়ীর কাঁকন পড়া স্নেহ মাখা হাতের পরিবেশনে শ্বশুর জামাইয়ের একসাথে আহার এবং গৃহিণীপনার সহস্র ত্রুটি দেখেও মৃন্ময়ীকে পরিহাস ও তাড়িয়ে মেয়ের আনন্দ কলহ এবং মৌখিক অভিমান। অবশেষে অপূর্ব জানালো আর বেশি দিন থাকা ঠিক হবে না। মৃন্ময়ী করুণ সুরে আরো কিছুদিন থাকার জন্য অনুরোধ করল। ঈশান বলল, না মা, হার থেকে কাজ নেই মা, হার থেকে কাজ নেই। বিদায়ের দিন মেয়েকে বুকের কাছে টেনে তার মাথায় হাতে রেখে অশ্রু গদগদ কণ্ঠে ঈশান বলল, পারে মা, তুমি শ্বশুর ঘর উজ্জ্বল করে লক্ষ্মী হয়ে থেকো মা। কেউ যেন আবার বীরুর কোনো দোষ না ধরতে পারে। খুব ভালো থেকো মা, লক্ষ্মী হয়ে থেকো। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে স্বামীর সাথে বিদায় হল এবং ঈশান সেই দ্বিগুণ নিরানন্দ সংকীর্ণ ঘরের মধ্যে ফিরে গিয়ে দিনের পর দিন, মাসের পর মাস নিয়মিত মাল ওজন করতে লাগলো। এই অপরাধী যুগল ঘরে ফিরে আসলে বা অত্যন্ত গম্ভীরভাবে থাকলেন, কোনো কথাই বললেন না, কারো ব্যবহারের প্রতি এমন কোনো দোষারোপ করলেন না যা সে সূত্রে নেবার চেষ্টা করতে পারে। এই নীরব অভিযোগ, নিস্তব্ধ অভিমান লৌহ ভারের মতো সমস্ত ঘর কন্যার উপর অটলভাবে চেপে থাকল। অবশেষে অসহ্য হয়ে উঠলে অপূর্ব এসে বলল, মা, কলেজ খুলেছে, এখন আমাকে আইন পড়তে যেতে হবে। মা উদাসীনভাবে বললেন, আর বইয়ের কি করবে? বউ বরং এখানেই থাক। না বাপু, কাজ নেই, তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যাও। সচরাচর মা অপূর্বকে তুই সম্ভাষণ করে থাকেন। অপূর্ব অভিমান ক্ষুণ্ণ স্বরে বলল, আচ্ছা। কলকাতা যাবার আয়োজন পড়ে গেল। যাবার আগের রাতে অপূর্ব বিছানায় এসে দেখল মৃন্ময়ী কাঁদছে। হঠাৎ তার মনে বড় আঘাত লাগলো। বিষণ্ণ কণ্ঠে পড়ল, মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতায় যেতে ইচ্ছে করছে না তোমার? না। তুমি আমাকে ভালোবাসো না? এ প্রশ্নের কোনো উত্তর পেল না। অনেক সময় এই প্রশ্নটার উত্তর অতিশয় সহজ, কিন্তু আবার এক এক সময় এর মধ্যে মনস্তত্ত্ব ঘটিত এত জটিলতার সংস্রব থাকে যে বালিকার কাছ থেকে তার উত্তর প্রত্যাশা করা যায় না। অপূর্ব আবার প্রশ্ন করল, রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে? মৃন্ময়ী এবার অনায়াসে উত্তর দিল, হ্যাঁ। বালক রাখালের প্রতি এই বিয়ে পরীক্ষোত্তীর্ণ কৃতবিত্ত যুবকের সূচের মতন অতি সূক্ষ্ম অথচ অতি সুতীক্ষ্ণ ঈর্ষারুদয় হল। বলল, আচ্ছা, আমি কিন্তু অনেকদিন আর বাড়ি আসতে পারবো না। এই সংবাদ সম্বন্ধে মৃন্ময়ীর কোনো বক্তব্য ছিল না। বোধহয় 2 বছর কিংবা তারও বেশি হতে পারে। মৃন্ময়ী আদেশ করল, তুমি ফিরে আসবার সময়
রাখালের জন্য একটা 3 মুখ রজাসের ছুরি নিয়ে এসো কিন্তু, কেমন? অপূর্ব শোয়া অবস্থা থেকে খানিক উঠে বলল, তুমি তাহলে এইখানেই থাকবে? হ্যাঁ, আমি মায়ের কাছে গিয়ে থাকবো। অপূর্ব নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, তাই থেকো। তবে যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি কিন্তু আসবো না। কি, খুব খুশি হলে? মৃন্ময়ী এই প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন নেই বোধ করে ঘুমোতে লাগলো, কিন্তু অপূর্বর ঘুম হলো না। বালিশ উঁচু করে ঠ্যাসান দিয়ে বসে থাকলো। অনেক রাত্রে হঠাৎ চাঁদ উঠে চাঁদের আলো বিছানার উপর এসে পড়ল। অপূর্ব সেই আলোতে মৃন্ময়ীর দিকে তাকিয়ে দেখল। মনে হলো যেন রাজকন্যাকে রূপোর কাঠি ছুঁয়ে অচেতন করে রেখে গেছে। একবার কেবল সোনার কাঠি পেলেই এই নিদ্রিত আত্মাটিকে জাগিয়ে তুলে মালা বদল করে নেওয়া যায়। রূপোর কাঠি হাস্য, আর সোনার কাঠি অশ্রুজল। পরদিন ভোরবেলায় অপূর্ব মৃন্ময়ীকে জাগিয়ে তুলল। বলল, মৃন্ময়ী, আমার যাবার সময় হয়েছে, চলো তোমাকে তোমার মার বাড়ি রেখে আসি। মৃন্ময়ী শয্যা ত্যাগ করে উঠে দাঁড়ালো। অপূর্ব এবার তার 2 হাত ধরে বলল, এখন আমার একটা প্রার্থনা আছে। আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করেছি, তবে আজ যাবার সময় তার একটা পুরস্কার দেবে আমাকে? মৃন্ময়ী বিস্মিত হয়ে বলল, কি? তুমি স্বেচ্ছায় ভালোবেসে আমাকে একটা চুমু দেবে? অপূর্বর এই অদ্ভুত প্রার্থনা এবং গম্ভীর মুখভাব দেখে মৃন্ময়ী হেসে উঠল। হাসি সংবরণ করে মুখ বাড়িয়ে চুম্বন দিতে গেল, কিন্তু কাছাকাছি গিয়ে হার পারল না। খিলখিল করে হেসে উঠল। এমন 2বার চেষ্টা করে অবশেষে নিরস্ত হয়ে মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো। তারপর শাসন ছলে অপূর্ব তার কান ধরে নাড়িয়ে দিল। অপূর্বর বড় কঠিন পণ। দস্যুবৃত্তি করে কেড়ে লুটে নেওয়াকে সে আত্ম অবমাননা মনে করে। সে দেবতার মতো সগৌরবে থেকে স্বেচ্ছান্বিত উপহার চায়, নিজের হাতে কিছুই তুলে নেবে না। মৃন্ময়ী আর হাসল না। তাকে ভোরের আলোতে নির্জন পথ দিয়ে তার মায়ের বাড়িতে রেখে অপূর্ব বাড়িতে এসে তার মাকে বলল, ভেবে দেখলাম বউকে আমার সঙ্গে কলকাতায় নিয়ে গেলে পড়াশোনার বড় ব্যাঘাত হবে। সেখানেও ওর কোনো সঙ্গিনী নেই, তুমি তো তাকে আর এই বাড়িতে রাখতে চাও না, তাই বরং আমি তাকে ওর মায়ের বাড়িতেই রেখে আসলাম। সুগভীর অভিমানের মধ্যে মা ছেলের বিচ্ছেদ হলো। মায়ের বাড়িতে এসে মৃন্ময়ী দেখল কিছুতেই আর তার মন লাগছে না। সে বাড়ির আগাগোড়া যেন বদল হয়ে গেছে। সময় আর কাটে না। কি করবে, কোথায় যাবে, কার সাথে দেখা করবে, কিছুই ভেবে পেল না সে। মৃন্ময়ীর হঠাৎ মনে হলো যেন সমস্ত বাড়িতে এবং সমস্ত গ্রামে কোনো লোক নেই। যেন মধ্যাহ্নে সূর্যগ্রহণ হলো। কিছুই বুঝতে পারল না। আজ কলকাতায় চলে যাবার জন্য
তার প্রাণ বড় ছটফট করতে লাগলো। কিন্তু কাল রাত্রে এই ইচ্ছে কোথায় ছিল? কাল সে জানতো না যে যে জীবনের যে অংশ ত্যাগ করে যাবার জন্য এত মন কেমন তার করছিল, তার আগেই তার সম্পূর্ণ স্বাদ পরিবর্তন হয়ে গেছে। কাছের বুড়িয়ে যাওয়া পাতার মতন আজ সেই বৃন্তচ্যুত অতীত জীবনটাকে ইচ্ছে করছে অনায়াসে তার দূরে ছুঁড়ে ফেলতে। গল্পে শোনা যায় নিপুণ অস্ত্রকার এমন সূক্ষ্ম তরবারি নির্মাণ করতে পারে, তা দিয়ে মানুষকে দুভাগ করলে সে জানতেও পারে না। অবশেষে নাড়া দিলে দুখণ্ড আলাদা হয়ে যায়। বিধাতার তরবারি সেই রূপ সূক্ষ্ম। কখন তিনি মৃন্ময়ীর বাল্য ও যৌবনের মাঝখানে আঘাত করেছিলেন সে জানতেও পারেনি। আজ কেমন করে নাড়া পেয়ে সেই বাল্য অংশ যৌবন থেকে বিচ্যুত হয়ে পড়ল এবং মৃন্ময়ী বিস্মিত হয়ে ব্যথিত হয়ে তাকিয়ে থাকল। মায়ের বাড়িতে তার সেই পুরনো শোয়ার ঘরকে আর তার নিজের বলে মনে হলো না। সেখানে যে থাকতো সে হঠাৎ আর নেই। এখন হৃদয়ের সমস্ত স্মৃতি সেই আর একটা বাড়ি, আর একটা ঘর, আর একটা বিছানার কাছে গুনগুন করে বেড়াতে লাগলো। মৃন্ময়ীকে আর কেউ বাইরে দেখতে পেল না, তার হাসির আওয়াজ কেউ শুনতে পেল না। রাখাল তাকে দেখলে ভয় পায়, খেলার কথা মনেও আসে না। মৃন্ময়ী তার মাকে বলল, মা, আমাকে শ্বশুর বাড়ি রেখে এসো। এদিকে বিদায় বেলায় ছেলের বিষণ্ণ মুখ মনে করে অপূর্বর মার হৃদয় বিদীর্ণ হয়ে যায়। সে যে রাগ করে বউকে বেহানের বাড়ি রেখে এসেছে এটা তার মনে বড়ই বিঁধতে লাগলো। এভাবেই একদিন মাথায় কাপড় দিয়ে মৃন্ময়ী ম্লান মুখে শাশুড়ির পায়ের কাছে পড়ে প্রণাম করল। শাশুড়ি তৎক্ষণাৎ ছলছল চোখে তাকে বুকে চেপে ধরলেন। মুহূর্তের মধ্যে উভয়ের মিলন হয়ে গেল। শাশুড়ি বউয়ের মুখের দিকে তাকিয়ে বড় আশ্চর্য হয়ে গেলেন। সে মৃন্ময়ী আর নেই। এমন পরিবর্তন সাধারণত সকলের সম্ভব না। বড় পরিবর্তনের জন্য বড় শক্তির আবশ্যক। শাশুড়ি স্থির করেছিলেন মৃন্ময়ীর দোষগুলো একটি একটি করে সংশোধন করবেন, কিন্তু আর একজন অদৃশ্য সংশোধনকর্তা একটি অজ্ঞাত সংক্ষিপ্ত উপায় অবলম্বন করে মৃন্ময়ীকে যেন এক নতুন জীবন দিলেন। এখন শাশুড়িকেও মৃন্ময়ী বুঝতে পারল, শাশুড়িও মৃন্ময়ীকে চিনতে পারলেন। গাছের সাথে শাখা প্রশাখার যেমন মিল, সমস্ত ঘরকন্যা তেমনি পরস্পর অখণ্ড সম্মিলিত হয়ে গেল। এই যে একটি গম্ভীর স্নিগ্ধ বিশাল রমণী প্রকৃতি মৃন্ময়ীর সমস্ত শরীরে ও সমস্ত মনে রেখায় রেখায় ভরে উঠল, এতে তাকে যেন বেদনা দিতে লাগল। প্রথম আষাঢ়ের শ্যামল সজল নতুন মেঘের মতন তার হৃদয়ে একটি অশ্রুপূর্ণ বিস্তীর্ণ অভিমানের সঞ্চার হল। এই অভিমান তার চোখের ছায়াময় সুদীর্ঘ পল্লবের উপর আরেকটি গভীরতর ছায়া নিক্ষেপ করল। সে মনে মনে বলতে লাগলো, আমি আমাকে বুঝতে পারিনি বলে তুমি আমাকে বুঝলে না কেন? তুমি আমাকে শাস্তি দিলে না কেন? তোমার ইচ্ছে মতো আমাকে চালনা করালে না কেন? আমি রাক্ষসী যখন তোমার সঙ্গে কলকাতা যেতে চাইলাম না, তুমি আমাকে জোর করে ধরে নিয়ে গেলে না কেন? তুমি আমার কথা শুনলে কেন? আমার অনুরোধ মানলে কেন? আমার অবাধ্যতা সইলে কেন?
তারপর অপূর্ব যেদিন ভোরবেলা পুকুর ধারে নির্জন পথে তাকে বন্দি করে কিছু না বলে একবার কেবল তার মুখের দিকে তাকিয়েছিল, সেই পুকুর, সেই পথ, সেই গাছের ছায়া, সেই ভোরের রোদ এবং সেই হৃদয় ভরে নুইয়ে পড়া গভীর দৃষ্টি তার মনে পড়ল এবং হঠাৎ সে তার সমস্ত অর্থ বুঝতে পারল। তারপর সেই বিদায়ের দিনের যে চুম্বন অপূর্বর মুখের দিকে এগিয়েও ফিরে এসেছিল, সেই অসম্পূর্ণ চুম্বন এখন বড় মরীচিকাভিমুখী তৃষার্ত পাখির মতন ক্রমাগত সেই অতীত অবসরের দিকে ছুটতে লাগলো। কিছুতেই তার আর পিপাসা মিটল না। এখন থেকে থেকে কেবল মনে হতে লাগলো, ওই সময়টাতে যদি এমন করতাম, সময়টা যদি প্রশ্নের এই উত্তর দিতাম, তখন যদি এমন হতো। অপূর্বর মনে এই বলে ক্ষোভ জন্মেছিল, মৃন্ময়ী আমার সম্পূর্ণ পরিচয় পায়নি। মৃন্ময়ীও আজ বসে বসে ভাবে, তিনি আমাকে কি মনে করলেন, কি বুঝে চলে গেলেন? অপূর্ব তাকে যে দুরন্ত চপল অবিবেচক নির্বোধ বালিকা বলে জানল, পরিপূর্ণ হৃদয়ে অমৃত ধারায় প্রেম পিপাসা মেটাতে সক্ষম রমণী বলে পরিচয় পেল না, এতেই সে আফসোসে লজ্জায় ধিক্কারে পীড়িত হতে লাগল। চুম্বনের ও সোহাগের সেই ঋণগুলো অপূর্বর মাথার বালিশের উপর পরিশোধ করতে লাগলো। এমনিভাবে কত দিন কাটল। অপূর্ব বলে গিয়েছিল, তুমি চিঠি না লিখলে আমি আর বাড়ি ফিরব না। মৃন্ময়ী সেটাই মনে করে একদিন ঘরে দরজা বন্ধ করে চিঠি লিখতে বসল। অপূর্ব তাকে যে সোনালি পাড় দেওয়া রঙিন কাগজ দিয়েছিল তাই বের করে বসে ভাবতে লাগলো। খুব যত্ন করে ধরে লাইন বাঁকা করে আঙুলেতে কালি মাখিয়ে ছোট বড় করে উপরে কোনো সম্বোধন না করে একেবারে লিখল, তুমি আমাকে চিঠি লেখো না কেন? তুমি কেমন আছো? আর তুমি বাড়ি ফিরে এসো। আর কি বলবার আছে কিছুই ভেবে পেল না। আসল বক্তব্য কথা সবগুলোই বলা হয়ে গেল বটে, কিন্তু মনুষ্য সমাজে মনের ভাব আর একটু বাহুল্য করে প্রকাশ করা আবশ্যক। মৃন্ময়ীও তা বুঝল। এই জন্য আরো অনেকক্ষণ ভেবে ভেবে আর কয়েকটি নতুন কথা যোগ করে দিল। এইবার তুমি আমাকে চিঠি লিখো, আর কেমন আছো সেটাও লিখো, আর বাড়ি ফিরে এসো তাড়াতাড়ি। মা ভালো আছে, বিশ্বপুটি সবাই ভালো আছে। কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে। এই বলে চিঠি শেষ করল। চিঠি লেফাফায় মুড়ে প্রত্যেক অক্ষরটির উপর একটা ফোঁটা করে মনের ভালোবাসা দিয়ে লিখল, শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায়। ভালোবাসা যতই দিক, তবু লাইন সোজা, অক্ষর সুস্বাদ এবং বানান ঠিক হলো না। লেফাফায় নামটুকু ছাড়া আরো যে কিছু লেখা আবশ্যক মৃন্ময়ী তার জানা ছিল না। পাছে শাশুড়ি বা অন্য কারো দৃষ্টিপথে পড়ে, সেই লজ্জায় চিঠিটা তার বিশ্বস্ত দাসীর হাত দিয়ে ডাকে পাঠিয়ে দিল। বলাই বাহুল্য, এই পত্রের কোনো ফল হলো না। অপূর্ব বাড়ি ফিরল না। মা দেখলেন ছুটি হলো, তবু অপূর্ব বাড়ি আসলো না। মনে করলেন এখনো সে তার উপর রাগ করে আছে। মৃন্ময়ীও ভাবল অপূর্ব তার উপর বিরক্ত হয়ে আছে।
তখন নিজের চিঠিটা মনে করে সে লজ্জায় মরে যেতে লাগলো। সে চিঠিটা যে কত তুচ্ছ, তাতে যে কোনো কথাই লেখা হয়নি, তার মনের ভাব যে কিছুই প্রকাশ করা হয়নি, সেটা পড়ে অপূর্ব যে মৃন্ময়কে আরো 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 ছেলে মানুষ বলে মনে করেছে, মনে মনে আরো অবজ্ঞা করছে, এই ভেবে সে শরবৃদ্ধের মতন ভিতরে ভিতরে ছটফট করতে লাগলো। দাসীকে বারবার জিজ্ঞাসা করলো, এই তুই সেই চিঠিখানা ডাকে দিয়ে এসেছিস তো? বল না, কি রে, দিয়েছিলি তো? দাসী তাকে সহস্রবার আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ গো হ্যাঁ, আমি নিজের হাতে বাক্সের মধ্যে ফেলে দিয়েছি গো। বাবু তো এতদিনে কোন গানে পেয়ে গেছে দেখো। অবশেষে অপূর্বর মা একদিন মৃন্ময়ীকে ডেকে বললেন, বৌমা, অপু অনেকদিন তো বাড়ি এলো না, তাই মনে করছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসি কি। তুমি সঙ্গে যাবে? মৃন্ময়ী সম্মতি সূচক ঘাড় নাড়ল এবং ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে বিছানার উপর পড়ে বালিশখানা বুকের ওপর চেপে ধরে হেসে নড়ে চড়ে মনের আবেগ উন্মুক্ত করে দিল। তারপর ধীরে ধীরে গম্ভীর হয়ে গেল। বিষণ্ণ হয়ে আতঙ্কিত হৃদয়ে বসে কাঁদতে লাগলো। অপূর্বকে কোনো খবর না দিয়ে এই দুই অনুতপ্তা রমণী তার প্রসন্নতা ভিক্ষা করবার জন্য কলকাতায় যাত্রা করল। অপূর্বর মা সেখানে তার জামাই বাড়িতে গিয়ে উঠলেন। সেদিন মৃন্ময়ীর পত্রের প্রত্যাশায় নিরাশ হয়ে সন্ধেবেলা অপূর্ব প্রতিজ্ঞা ভেঙে নিজেই তাকে পত্র লিখতে বসেছে। কোনো কথাই পছন্দ মতো হচ্ছে না। এমন একটা সম্বোধন খুঁজছে যাতে ভালোবাসাও প্রকাশ হয়, অথচ অভিমানও ব্যক্ত করে। কথা না পেয়ে মাতৃভাষার উপর অশ্রদ্ধা দৃঢ়তর হচ্ছে তার। এমন সময় ভগ্নিপতির কাছ থেকে সে পত্র পেল। মা এসেছেন, শীঘ্র আসবে এবং রাত্রে এইখানে খাওয়া দাওয়া করবে। সংবাদ সব ভালো। শেষ আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গল শঙ্কায় বিমর্ষ হয়ে উঠল। দ্রুত বোনের বাড়ি গিয়ে উপস্থিত হলো, আর দেখা মাত্রই মাকে জিজ্ঞাসা করলো, মা মা সব সব ভালো তো মা? হ্যাঁ, সব ভালো। তুই ছুটিতে বাড়ি গেলি না, তাই আমি তোকে নিতে এসেছি। সেজন্য এত কষ্ট করে আসবার কি প্রয়োজন ছিল? আর আইন পরীক্ষার পড়াশোনা ইত্যাদি। খাবার সময়ে বোন জিজ্ঞাসা করলো, দাদা, এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? দাদা গম্ভীরভাবে বলতে লাগলো, আসলে আইনের পড়াশোনা ইত্যাদি ওই। ভগ্নিপতি হেসে বলল, আরে ওর সমস্ত মিথ্যে অজুহাত। আরে আমাদের ভয়ে আনতে সাহস হয় না, বুঝলে কিনা? ভয়ঙ্কর লোকটাই বটে। ছেলে মানুষ হঠাৎ দেখলে আচমকা আটকে উঠতে পারে। এইভাবে হাস্য পরিহাস চলতে লাগলো। কিন্তু অপূর্ব অত্যন্ত বিমর্ষ হয়ে রইল। কোনো কথা তার ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল সেই যখন মা কলকাতায় আসলেন তখন মৃন্ময়ী তো ইচ্ছে করলেই অনায়াসে তার সাথে আসতে পারত। বোধহয় মা তাকে সঙ্গে আনবার চেষ্টাও করেছিলেন, কিন্তু সে রাজি হয়নি। যদিও এ সম্বন্ধে সংকোচ বশত মাকে কোনো প্রশ্ন করতে সে পারল না। সমস্ত মানব জীবন এবং বিশ্ব রচনাটা হাঁকাকুড়া ফুলে ভরা বলে বোধ হলো তার। খাওয়া শেষে প্রবল বেগে বাতাস উঠে বিষম বৃষ্টি আরম্ভ হলো। বোন বলল, দাদা, আজ আমাদের এখানেই থেকে যাও। না না, বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে আজ। এই এত রাত্রে তোমার আবার কিসের কাজ? হ্যাঁ, আরে এখানে এক রাত্রি থেকে গেলে তোমার তো আর কারো কাছে জবাবদিহি করতে হবে না। আরে তোমার তো ভাব নাকি? আর থাকো দেখিনি যত সব।
অনেক পীড়াপিড়ির পর প্রবল অনিচ্ছা সত্ত্বেও অপূর্ব সে রাতে থেকে যেতে রাজি হলো। বোন বলল, দাদা, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তুমি আর দেরি করো না, চলো শুতে চলো। অপূর্বরও সেই ইচ্ছা। বিছানায় অন্ধকারের মধ্যে একলা হতে পারলে সে বাঁচে। কথার উত্তর প্রত্যুত্তর করতে তার আর মোটেও ভালো লাগছে না। শোবার ঘরের দরজায় এসে দেখল ঘর অন্ধকার। বোন বলল, ও মা, বাতাসে আলো নেমে গেছে দেখছি। তা আলো এনে দেবো কি দাদা? না না, দরকার নেই, আমি রাত্রে এমনি আলো রাখি না। বোন চলে গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের দিকে গেল। খাটে উঠতে যাবে এমন সময় হঠাৎ হাতের বালার আওয়াজ তার কানে এলো। একটি সুকোমল বাহুপাশ তাকে সুকঠিন বন্ধনে বেঁধে ফেলল এবং একটি ফুলের মতো ওষ্ঠাধর দস্যুর মতো এসে পড়ে অবিরল চোখের জলে সিক্ত আবেগপূর্ণ চুম্বনে তাকে বিস্ময় প্রকাশের আর অবসর দিল না। অপূর্ব প্রথমে চমকে উঠল, তারপরে বুঝতে পারল অনেক দিনের একটি হাসির তমকে বাধা পাওয়া অসম্পন্ন চেষ্টা আজ চোখের জলের ধারায় সমাপ্ত হলো। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমাপ্তি। আজকের গল্পের কথক শুভ। গল্পের সমগ্র মহিলা চরিত্রে সমৃদ্ধি, সমগ্র পুরুষ চরিত্রে শুভ। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, গল্পের স্ক্রিপ্টিংয়ে মোহর এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।